সো টুডে আমরা যেটা করব সেটা হলো, দেখো এখানে সিগন্যাল, আমরা সিগন্যালকে দুভাগে ভাগ করি। লিখে নাও 1 by 1। সিগন্যাল ক্যান বি ডিভাইডেড টু ওয়েস। একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ। নেক্সট আমার কি, ডিজিটাল। খাতায় লিখে নেবে একদম, হ্যাঁ। অ্যানালগ, কি আসছে এবার, ওফ অত্রি এসছো, সব সমস্যা মিটলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রেকর্ডিং দেখবে, অসুবিধা নেই। অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল কোন সিগন্যালকে আমরা বলি, দেবপ্রভা, অ্যানালগ সিগন্যাল হচ্ছে যে সিগন্যালটা কন্টিনিউয়াস ওয়েতে থাকে। কন্টিনিউয়াস মানে কি, যদি তোমাকে অ্যানালগ সিগন্যাল বলে, আমি এই ডেফিনেশনটা তোমাদেরকে দেবো আজকে, যাতে ইংলিশ নোটসে দিয়ে দেবো, আর বাংলা কতটুকু পড়তে হবে আমি বলে দেবো, কারণ আমি ওই ব্যাচেও বলেছি। এই নোটসগুলো সকালে আমি পড়িয়েছিলাম যখন, তো ইংলিশ নোটসের ব্যাপারে সঙ্গে কথা হয়ে গেছে। তোমরা যদি পারো তো এটার একটা স্ক্রিনশট তুলে রেখে দিতে পারো, যারা ইংলিশ নোটস যারা নেবে। যেমন অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, মোডস অফ কমিউনিকেশন, ল্যান্ডম্যান ওয়ান, আর সিরিয়াল অ্যান্ড প্যারালাল কমিউনিকেশন। এই নোটসগুলো আজকে আমি তোমাদেরকে 3-4 দিনের মধ্যে ইংলিশ নোটসটা প্রোভাইড করে দেবো, তোমরা খাতায় লিখে নেবে। আর বাংলা কতটুকু কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, যেহেতু আমার কাছে বই আছে, এখন থেকে রেডি করে রেখে দাও। অ্যানালগ সিগন্যাল বলতে যে সিগন্যালকে আমরা বলি কন্টিনিউয়াস সিগন্যাল। কন্টিনিউয়াস সিগন্যাল মানে কিরকম, ধরো একটা, আমি এখন গ্রাফিক্যালি একটা ছবি আঁকছি। হুম, এই জিনিসটাকে, যে সিগন্যালটা এরকম দেখবে মাঝে মধ্যে আপস অ্যান্ড ডাউনস হয়, কন্টিনিউয়াস মানে সবসময় যে একই রেঞ্জে যাবে তা কিন্তু নয়। যে সিগন্যালটা কন্টিনিউয়াস সিগন্যাল এবং যার পিক, মানে পিক মানে হচ্ছে এই উচ্চতাটা, এই উচ্চতাকে বলছে পিক, যাকে আমরা বলছি অ্যাম্পলিটিউড, এটা কিন্তু সবার সমান নয়। আমি যদি এখান থেকে একটা, যদি নর্মালি একটা ডটেড লাইন ক্রিয়েট করি এভাবে, এভাবে আমি আর পিকের থেকে যদি মাপা শুরু করি, যেমন এটা যদি উচ্চতাটা কত হয়, H1 হয়, এটা H2, H3, H4 অ্যান্ড H5। দেখবে এক্ষেত্রে H1 এবং H2 এর মধ্যে কি ডিফার করবে, দেখবে H2 এর সঙ্গে H1 ডিফার করছে, H1 এর যে অ্যাম্পলিটিউডের যে পিক পয়েন্টটা সেটা কিন্তু গ্রেটার দ্যান H2। এরকম কিন্তু সবারই ডিফার হচ্ছে। তাহলে অ্যানালগ সিগন্যাল হচ্ছে এমন সিগন্যাল যে সিগন্যালটা কন্টিনিউয়াস ওয়েতে ট্রান্সফর্ম হবে এবং যে সিগন্যালটা সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। কন্টিনিউয়াসলি একই রকম ভাবে লেভেলে যাবে না। অনেকটা আমরা ধরো যদি কারো হার্টের কার্ডিওগ্রাম, ইকো ইকো যখন করা হয়, দেখবে একটা ইকো মেশিনের মধ্যে একটা সিগন্যালস কিন্তু আমরা সবসময় দেখি। আমি প্রত্যেকটা ছবি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আর ভালো তাহলে বুঝতে পারবে। দেখো এখান থেকে অ্যানালগ সিগন্যালের ছবি কোনটা আগে সেটাও বলে দিচ্ছি। অ্যানালগ সিগন্যাল, তোমরা ছবিটা আঁকো, দিস পিকচার, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। একটা অ্যাম্পলিটিউড, এটাকে আমি বলছি ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। টাইম, একটা টাইম, এটা হচ্ছে ওয়াই, ওয়াইটা হচ্ছে অ্যাম্পলিটিউডের দিকে যাচ্ছে। আমরা যখন গ্রাফ করেছিলাম সেই গ্রাফের ক্ষেত্রে বলি, এটা হচ্ছে টাইমের জন্য এই এক্সটা, আর ওয়াইটা হচ্ছে অ্যাম্পলিটিউডের জন্য। এই সিগন্যালটা দেখো, এই যে সিগন্যালটা কন্টিনিউয়াস যখন এভাবে চলছে, এর কিন্তু একটা আপস এন্ড ডাউনস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো এই যে আমরা আপস এন্ড ডাউনসটা লক্ষ্য করছি, দিস ইজ কল্ড অ্যাজ এ অ্যানালগ সিগন্যাল। যে সিগন্যালটা কন্টিনিউয়াস সিগন্যালকে আমরা অ্যানালগ সিগন্যাল বলি। প্রথমে বাংলা পড়ে আমি ইংলিশটা এখানে করে দিতে পারি। দেখো এখানে বাংলা আমরা বলছি অ্যাম্পলিটিউড, আমি ইংলিশটা দিয়ে দেবো, পারলে এখনই দিয়ে দিচ্ছি।
প্রথমে বাংলা বলে নিই। বলছে আমরা দৈনন্দিন জীবনে অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে থাকি। এটা মূলত ভয়েস কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়, যেমন টেলিফোনে কথা বলা। এটি প্রকৃত অর্থে তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সমন্বয়ে গঠিত। তড়িৎ চুম্বকীয় তরঙ্গে সাধারণত ৩টি বৈশিষ্ট্য দিয়ে পরিমাপ করা যায়, যেমন অ্যামপ্লিচিউড থাকবে। অ্যামপ্লিচিউড করে সিগন্যালের ক্ষমতা বা তরঙ্গের বিস্তার পরিমাপ করে, এবং তরঙ্গের উচ্চতা বেশি হলে সংকেতের শক্তি তত বেশি হবে। তার মানে হচ্ছে এই জিনিসটাকে বলছি, যদি এর পিকটা যত বেশি হবে ও সিগন্যাল স্ট্রেংথটা তত বাড়বে। এটা হচ্ছে আমার মেন জিনিস। যত পিকটা বেশি হবে তার সিগন্যাল স্ট্রেংথটা তত বাড়বে। আর ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা বলছি হচ্ছে কম্পাঙ্ক, বাংলায় বলি হচ্ছে কম্পাঙ্ক, ইংলিশে বলি ফ্রিকোয়েন্সি। মানে প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলি তরঙ্গ তৈরি করতে পারে তাকে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলা হয়। মানে একটা প্রতি সেকেন্ডে এ কতগুলো ওয়েভ তৈরি করবে, কতগুলো তরঙ্গ তৈরি করবে, দ্যাট ইজ কল্ড অ্যাজ এ কি বলবো, ফ্রিকোয়েন্সি আর তরঙ্গ। আর নেক্সট হচ্ছে আমাদের কি আছে, নেক্সট যদি বলি তাহলে এই জিনিসটা ফেস। ফেস মিন্স ওয়েব। ফেস ব্যবহার করতে গেলে একাধিক নমুনা প্রয়োজন, কারণ দুটি রেফারেন্স অন্যটি পরীক্ষার ওয়েভ। ওয়েব উৎপন্ন রেফারেন্স ওয়েবের সাপেক্ষে এই জিনিসটা হচ্ছে ওয়েভ। এই দেখো সিগন্যালটা কিভাবে চলছে, তুমি এই ছবিটা আঁকতে পারো, ওটা যেটা খুশি। এই যে সিগন্যালটা 1 সেকেন্ডে কতগুলো ওয়েভ তৈরি করতে পারছে। তো এত কঠিনে এত কিছু লেখার দরকার নেই, আমি ইংলিশ নোটসটাও দিয়ে দিচ্ছি। আমি যে পিকচারটা দিয়েছি ওই পিকচারটাই ড্র করবে, বা তোমার একে যদি মনে করো যে ইউ ক্যান ডু দ্য স্ক্রিনশট, তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। খাতায় যখন নোটসটা তৈরি করবে তখন সেটাকে লিখে দেবে। আর অ্যানালগ সিগন্যালের ইংলিশ নোটসটা আমি এক্ষুনি দিচ্ছি, জাস্ট নাও, ওয়েট। এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, বেশি লেখা দরকার নেই, অল্প করে লিখবে, কারণ পরীক্ষায় ম্যাক্সিমাম 1 অথবা 2 এরকম থাকে নাম্বার, খুব কম নাম্বার থাকে। তিন, চার, এর বেশি না, 3-4-এর বেশি পাবে না কোশ্চেন। আমি একটা দিচ্ছি, হ্যাঁ, তোমাদের আশা করি এটা ভালো লাগবে। ছোট্ট করে দিচ্ছি, ইংলিশে বড় ছোট করে লেখা যায়, এটা একটা ভালো সুবিধা আছে। এই দেখো, পাঠিয়েছি, অ্যানালগ অর অ্যানালগ সিগন্যাল, দেখবে লেখা আছে অ্যানালগ অর অ্যানালগ সিগন্যাল, এখানে করা আছে না, এই যে কোথায় পাঠালাম যেন, ইংলিশটা বলে দিই, ওরা তো ইংলিশ অনেকে পড়ে, ওদের সুবিধা হবে। Analog or analog signal is any continuous signal for which the time vary feature variable of a signal is representation of the some other time varying quantity. Analog to the another time varying signal, it differs from the digital signal terms the flow. এই বন্ধ করবে, another time varying signal এতটুকু করো। ডিফার্স কথাটা লিখবে না, অ্যানালগ থেকে শুরু করবে, ভেরিং সিগন্যাল এই পর্যন্ত লিখবে, লিখে তার সঙ্গে যে পিকচারটা আমি বললাম সেই পিকচারটা ছবি দিয়ে দেবে, তাহলে তোমার পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেল। বেশি কিছু লেখার কিন্তু কোনো দরকার নেই, কারণ থাকবে মাত্র ম্যাক্সিমাম এসএকিউতে থাকলে থাকবে 1 নাম্বার, তা না হলে 2 নাম্বার। অত বেশি খাটার কোনো দরকার নেই, একদম এখন থেকে রেডি করে রেখে দাও। ঠিক আছে, স্বর্ণা নোটস বানাচ্ছ তো সবাই? ইংলিশ যাদের নোটস পাঠাচ্ছি, নোটস গুলো সব রেডি করবে, কিন্তু নোটস রেডি না করলে পরবর্তী ক্ষেত্রে কি হবে বলতো, তখন কিন্তু আর পরে টাইম পাবে না। একবার যদি টাইম না পাও পরে দেখবে খুব তাড়াতাড়ি পরীক্ষা চলে আসবে। যাক, এনিওয়ে, এরপরে আসছি আমি ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালটা কিরকম, প্রথমে একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবে। ডিজিটাল সিগন্যাল সকালে করিয়েছিলাম একবার, তাও দেখে নাও। এই সিগন্যালটা ছবি, এটা কিরকম, তুমি যদি মনে করো যে 0V আর +5V লেখার কোনো দরকার নেই, তুমি এস অ্যাক্সিসের দিকে এই টাইমটা লিখবে, আর ওয়াই অ্যাক্সিসের দিকে লিখবে হচ্ছে ভোল্টেজ। এদিকে লিখবে টাইম, আর এদিকটা লিখবে হচ্ছে ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এটা কিভাবে ডিফাইন করছি, এটা ডিফিনিশনটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যাল থেকে পুরোটা ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট, এখানে যেখানে 0 আছে সেটাকে লো হিসাবে ধরা হয়,
জিরো মিনস লো, দেখো এখানে ডাউনের দিকে আছে, আর ওয়ান মিনস আপ। এই যে লো, ওয়ানটা আপ, জিরো মানে দেখো দুটো পরপর কন্টিনিউ পরপর জিরো আছে, দুটো লোয়ের দিকে দিয়ে দিলাম, দুটো লোয়ের দিকে লিখলাম। এই ওয়ানটা হাইয়ের দিকে আছে, জিরোটা লোয়ে আছে, আবার ওয়ানটা হাইয়ের দিকে আছে। সো এইভাবে আমরা ডিজিটাল সিগন্যাল এবং কই আমি তৈরি করতে কিন্তু পারি। এটা কি ধরনের সিগন্যাল বললাম? দিস ইজ এ ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল না, এখানে জিরোর কোনো গল্পই নেই অ্যানালগে। অ্যানালগ সিগন্যালে জিরো বলে কিচ্ছু নেই। ডিজিটাল মানেই হচ্ছে যখনই আমরা ডিজিটাল জিনিস নিয়ে পড়াশোনা শুরু করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি তৈরি হলো, সিগন্যাল চেঞ্জ হলো, ডিজিটাল টেকনোলজি চলে এলো, কম্পিউটারাইজ টেকনোলজি। ডিজিটাল ডিজিটাল মানে হচ্ছে যেখানে জিরো ওয়ানের বাইনারি বিটস নিয়ে কাজ হবে। সল হয়েছে বাইনারি বিটস মানে বাইনারি ডিজিট। কারণ আমাদের বাইনারি ডিজিট বলতে আমরা 11-এ পড়েছিলাম আইদার জিরো অর ওয়ান, মানে জিরো অথবা ওয়ান থাকবে। তাহলে জিরো মানে কি ও লো সিগন্যালকে ধরছে যে লো, আর ওয়ানটাকে ধরছে হাই। পরপর জিরো মানে দুটো লো, এটা হাই এটা লো, এটা দুটো হাই। এই ছবিটাকে স্ক্রিনশট তুলে রাখো, দ্যাট ইজ এ ডিজিটাল সিগন্যাল। প্রথমে ডিজিটালটা বাংলায় পড়ছি, পরে আমি ইংলিশটা দেবো। স্ক্রিনশট তুলে রাখতে পারো। ইংলিশে কি লিখেছে দেখো, বাংলায় দেখছি, সুবিধা সুবিধা পড়তে হবে না এখন। ডিজিটাল সিগন্যালটাকে পড়ছি। এক কম্পিউটারের সঙ্গে অন্য কম্পিউটার যোগাযোগের জন্য ব্যবহৃত হয় ডিজিটাল সংকেত বা সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল শুধুমাত্র বাইনারি দুটি অঙ্ক, তোমরা অঙ্ক না লিখে পরীক্ষাতে লিখবে দুটি ডিজিট, বাইনারি দুটি ডিজিট ওয়ান ও জিরোর সমন্বয়ে গঠিত। সমস্ত ডিজিটাল সিগন্যালই ওয়ান ও মানে ওয়ান এবং জিরো এর সমন্বিত রূপে প্রেরিত হয়। ডিজিটাল সিগন্যালকে দুভাগে ভাগ করা হয়, কারেন্ট স্টেট কোডিং, এগুলো এত কিছু ঝামেলা যাবেই না। সমনের রূপে প্রেরিত হয়, এতটুকু লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যে পিকচারটা দিয়েছি ওটাকে এঁকে দেবে, মানে এই প্যারাটাকে লিখবে এবং তার সাথে এই পিকচারটাকে এঁকে দেবে। আর এই পিকচার দরকার নেই, আমি কোন পিকচারটা দিলাম আমি দিয়ে চেয়েছি তোমাদেরকে এই পিকচারটা ছবি আঁকবে, আর কিচ্ছু করতে হবে না। নো নিড টু রাইট এনিথিং। আর ইংলিশটা আমি নোটস এখনই দিয়ে দিচ্ছি, ইংলিশটা বোঝা যাচ্ছে? যদি মনে করো একটু পড়ে নাও, কোনো প্রবলেম হলে আমাকে বলো, ততক্ষণ আমি ইংলিশ নোটসটা বের করতে থাকি। এতটুকু লিখবে, এখান থেকে শুরু করবে, এখানে শেষ করবে। 2 নাম্বার থাকবে কি 1 নাম্বার থাকবে, অত বেশি পড়তেই হবে না। খুব সুন্দর একটা নোটস আছে আমার কাছে ডিজিটাল সিগন্যালে। এত ভালো লাগবে না ইংলিশটা, বইটা পড়লে ভালো লাগবে না একদম। বইয়ের মধ্যে এমন করে লেখে, বইটাতে অত ভালো নেই। ডিজিটালটা কি পড়বে দেখো, ইংলিশে সুন্দর, ইংলিশটা একটু ডিফাইন করে দিচ্ছি। এ ডিজিটাল সিগন্যাল, আমি এটা বড় করে নেই, হ্যাঁ, তারপর সবাই সবাই দেখতে পারবে। ইংলিশটা দেখো, কোনো অসুবিধা নেই, ইংলিশে এটা প্রমিনেন্ট লেখা থাকে। আরো আমি, আমার কাছে সব জিনিসই রেডি করা আছে, এই দেখো। A digital signal is a signal that is being used to represent data as a sequence of discrete values. এই যে ডিসক্রিট ভ্যালু কথাটা বলো না, ডিসক্রিট মানে হচ্ছে এখানে একটা ডেফিনেট ভ্যালুকে বলছে। ইটস এ ডেফিনেট ভ্যালু, আইদার জিরো অর ওয়ান, ওয়ান অথবা জিরো, ডিসক্রিট। ডিসক্রিট ভ্যালু জিরো অথবা ওয়ান, এটাকে ভালো ইংলিশ টার্মে মানে টেকনিক্যাল টার্মে এটাকে লেখা হয় ডিসক্রিট। At any given time, it can only take on at most one of the finite number of values. ফাইনাইট কেন বলছে? ফাইনাইট একটা নির্দিষ্ট ফাইনাইট নাম্বার থাকবে, ফাইনাইট সেট অফ, যেমন 1010, কটা ডিজিট আছে? 4টে ডিজিট। 101010 কটা আছে? 6টা ডিজিট। The finite number of values in most digital circuit, the signal can have two possible valid values. Possible valid values বলতে বলছে 1 or 0, this is called a binary signal or লজিক সিগন্যাল। জাস্ট এতটুকুই লিখবে, আর তার সাথে আমি যে পিকচারটা দিয়েছি এই পিকচারটা ছবিটা এঁকে দেবে, আর কিচ্ছু করতে হবে না। দ্যাট ইজ এনাফ। তো দুটো সিগন্যাল নিয়ে আলোচনা করলাম, ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল।
আচ্ছা, এর মধ্যে ডিফারেন্সটা অতি অবশ্যই পড়বে। বাংলা বই আমাদের আছে, ইংলিশটা আমি দিয়ে দেবো, ডেফিনেশন নোটসটা দেবো। অ্যানালগ ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য তোমাদের এখান থেকে প্রথমে বলি যে দুটো ডেফিনেশন পড়েছিল, সেই ডেফিনেশনটা একটা পার্থক্য হতে পারে ফার্স্ট, আর অবশ্যই ডায়াগ্রাম দুটো হতে পারে, এবং তার সাথে সাথে একটু ভেঙে লেখার জন্য অ্যানালগ সিগন্যালকে সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সমন্বয়ে গঠিত হয়, আর ডিজিটাল সিগন্যাল শুধুমাত্র 1 ও 0 সমন্বয়ে গঠিত হয়। একটা ডেফিনেশন হলো, আর এখান থেকে অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল দুটো এখানে পড়ে নিলে আর ছবিটা এঁকে দেবে, আর কিচ্ছু দরকার নেই করার। আমি অনেকটা শর্ট করে দিচ্ছি কিন্তু, বুঝতে পারছো? আমি কিন্তু বেশি কিন্তু দিচ্ছি না, বেশি দিলে কিন্তু মনে রাখতে পারবে না। আর এই জিনিসটা তখনই সহজ লাগবে যখন খাতায় লেখাটা উঠে আসবে। আর তথ্য প্রেরণ তো পড়ে দিয়েছিলাম, ওয়ান ওয়ে ডাইরেকশন যেভাবে করিয়েছিলাম, এটা কতটুকু পড়তে হবে না পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি। পিকচার, এই পিকচারগুলো একটাও আঁকবে না। আমি যে সেন্ডার রিসিভার দিয়ে একটা ছোট ভিডিও করে পিকচার করেছিলাম, সেই পিকচারগুলোই করবে, আদার্স কোনো এক্সট্রা পিকচার করার কোনো দরকার নেই। সিমপ্লেক্স মোডে কি লিখবে? সিমপ্লেক্স মোড কেবলমাত্র একদিকেই তথ্য প্রেরণ হয়, অর্থাৎ তথ্য প্রবাহটি একমুখী হয়। লিখবে সেন্ডার থেকে রিসিভার, একমুখী হয়, এর সঙ্গে একটা লাইন জুড়ে দেবে সেন্ডার থেকে রিসিভার অনলি। ইংলিশ নোটস আমি দিচ্ছি, সেন্ডার থেকে রিসিভার। তাহলে আর ছবি যেটা আমি দিয়েছিলাম সেই ছবিটায় লিখবে এই একটা মাত্র লাইন, তার সঙ্গে ডায়াগ্রাম আর সেন্ডার থেকে রিসিভার কথাটা উল্লেখ করে দেবে। আর একটা এক্সাম্পল দেবে, কিবোর্ড এবং মনিটরে আমরা সিমপ্লেক্স মোডের একটি উদাহরণ হিসাবে ধরতে পারি। কিবোর্ড সর্বদাই তথ্য প্রেরণ করে, মনিটর সেই তথ্য গ্রহণ করে আউটপুট হিসাবে দেখায়। অনুরূপভাবে রেডিও, টিভিতে সম্প্রসারণ পদ্ধতি এক প্রকার সিমপ্লেক্স মোডের উদাহরণ। রেডিও বা টিভির যে সম্প্রসারণ, টিভি সম্প্রসারণকে আমরা বলি হচ্ছে টিভি টেলিকাস্টিং, নট ব্রডকাস্টিং। টেলিকাস্ট যেটা দেখা যাচ্ছে, টিভি টেলিকাস্টটা হচ্ছে আমার সিমপ্লেক্স। কারণ আমি যদি এখানে এখানে ঘরে বসে ধরো সনি এসে দেখছি, জি টিভি দেখছি, তা আমি শুধু দেখবই, ওরা শুধু ওখান থেকে মেন সেন্টার থেকে আমাকে জাস্ট ডিশের মাধ্যমে ওটাকে ট্রান্সফার করছে থ্রু স্যাটেলাইট, আমাকে ওরা ট্রান্সফার করছে, ও সেন্ডার, আমি রিসিভার, আমি দেখছি, আমি কিন্তু রিভার্ট পাঠাতে পারবো না, আমি কিচ্ছু রিভার্ট করতে পারবো না। আমার প্রোগ্রামটা ভালো লাগছে না, তুমি বন্ধ করে দাও, তো ভালো লাগছে না তুমি টিভি বন্ধ করে অন্য চ্যানেল দেখো, বাট তুমি তো কোনো কমেন্ট করতে পারবে না, কিন্তু কিচ্ছু করতে পারবে না, তোমার লেখাটা কাছে পৌঁছবেই না। তাহলে কি কি হতে পারে বলতে পারি, কিবোর্ড থেকে মনিটর একটা সিমপ্লেক্স মোডের উদাহরণ। উদাহরণগুলো সুন্দর করে লিখে রাখো, আমি বলে দিচ্ছি। কিবোর্ড থেকে মনিটর, এটা হচ্ছে রেডিও, রেডিও সম্প্রসারণ, রেডিওটাকে বলে ব্রডকাস্ট, টিভিটাকে বলে হচ্ছে টেলিকাস্ট। এ ধরনের প্রকারকে আমরা কি বলতে পারি, সিমপ্লেক্স মোডের উদাহরণ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। ইংলিশ নোটস আমি দেব, আমার সব মাথায় আছে কার কার কি নোটস লাগবে। আর হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে আমরা কি বলবো, একটু একে একেই বোঝাই একটু একবার। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে ধরো আমার কাছে সেন্ডার কম্পিউটার থাকবে আর রিসিভার এন্ডে একটা কম্পিউটার থাকবে। এবার সেন্ডার রিসিভার এন্ড কম্পিউটারে ডেটা কি করলো, ট্রান্সফার করলো। যখন ট্রান্সফার করবে, সেন্ডার রিসিভারকে, সেন্ডারের ডেটাটা রিসিভার গ্রহণ করবে। অর অথবা, কিন্তু দুটো অ্যাট এ টাইম হবে না, অর রিসিভার থেকে সেন্ডার, একটা হচ্ছে সেন্ডার থেকে রিসিভার অথবা রিসিভার থেকে সেন্ডার। এ ধরনের যখন ট্রান্সফার হয়, যেমন অনেকটা আমি বলতে পারি কলকাতার রাস্তায় আমরা খুব দেখি ওয়ান ওয়ে, হ্যাঁ ওয়ান ওয়ে রাস্তা দেখতে পাই। কিরকম ধরো দেখতে পাই যে সকাল 7টা থেকে দুপুর 1টা PM এর মধ্যে সব গাড়িগুলো একদিকে যাচ্ছে। আবার যখনই 1 PM থেকে 7 AM হয়ে গেল, তখন গাড়িগুলির অভিমুখটা ঘুরে গেল। এই যে দুটোর কাজ, রাস্তা তো একটাই, কমিউনিকেশন হচ্ছে, বাট অ্যাট এ টাইম কিন্তু হচ্ছে না, সাইমেলটেনাসলি হচ্ছে না। তো এই ধরনের কমিউনিকেশনকে আমরা বলবো হচ্ছে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন, যেটা ওয়াকি টকির ক্ষেত্রে ব্যবহার করা হয়। পুলিশরা কথা বলছে ওয়াকি টকিতে বলতে তোমার হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন, ওয়াকি টকি একটা ভালো উদাহরণ হতে পারে।
কি হতে পারে যে হাফ ডুপ্লেক্স মোডে যে কোনো কম্পিউটার যে কোনো দিক থেকে ডেটা পেটাতে পারে, কিন্তু একই সাথে নয়। যখন একটি ডিভাইস তথ্য প্রেরণ করে, অন্য ডিভাইস সেই তথ্যকে গ্রহণ করে। তার মানে আমি কি বলতে পারি, আরো সোজা ভাষায় বলতে পারি, সেন্ডার রিসিভারকে ডেটা পাঠায় অথবা রিসিভার সেন্ডারকে পাঠায়, কিন্তু দুটি কাজ একসঙ্গে হয় না। এ ধরনের কমিউনিকেশন পদ্ধতিকে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন বলা হয়। কথাটা লিখে ছবিটা এঁকে দেবে। উদাহরণটা কি দেবে? উদাহরণ দেবে হচ্ছে ওয়াকি টকিস, এর মাধ্যমে কথোপকথন পদ্ধতি এক প্রকার হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ। হয়ে গেল। আর ফুল ডুপ্লেক্সটা কি লিখবো? ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে যে কমিউনিকেশন পদ্ধতি বোথ ওয়ে হবে। যেমন আমি তোমার সঙ্গে কথা বলছি, হ্যাঁ, দেবাঞ্জন আছো, ক্লাস করছো তো? সবাই আছে নাকি দেখি? হ্যাঁ, মোটামুটি সবাই আছে, সবাই ক্লাস করছে। তা এখানে একটা কথা বলি যে এই ধরনের কমিউনিকেশন, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনের ক্ষেত্রে কি হয়, ধরো তোমার সঙ্গে আমি এখন সৌমার্গের সঙ্গে টেলিফোনে কথা বলছি বা কৌস্তবের সঙ্গে কথা বলছি। তাহলে আমি যখনই কথা বলবো ওরা কিন্তু আমাকে রিপ্লাই দেবে। শুনতে পেলে তো অবশ্যই দেবে, না শুনতে পেলে আলাদা ব্যাপার, শুনতে পেলে অবশ্যই আমাকে রিপ্লাই দেবে। তা যখন ও আমাকে রিপ্লাই দিচ্ছে, তার মানে দুজনের লাইন কিন্তু একটা সেশন কিন্তু অন করা আছে। মানে আমি ওর সঙ্গে কথা বলছি, ও আমাকে, আমি যদি ওকে ফোন করি মানে আমি সেন্ডার, ক্রোমার্ক রিসিভার, আবার ও আবার যখন আমাকে পাঠাচ্ছে রিসিভার থেকে সেন্ডার, তাহলে কি হচ্ছে, দুটো কাজ অ্যাট এ টাইম চলছে, অ্যাট এ টাইম চলছে, যাকে আমরা বলি দুটি কাজ হচ্ছে বাট সাইমেলটেনাসলি হচ্ছে। হচ্ছে না কিন্তু নয়, হচ্ছে। তো সে ধরনের কমিউনিকেশনকে আমরা কি কমিউনিকেশন বলবো? সে ধরনের কমিউনিকেশনকে বলবো হচ্ছে আমরা সিমপ্লেক্স বলবো না, আমরা বলবো হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। দ্যাট মিনস এই যে সেন্ডার রিসিভার এন্ডে থাকা কোনো কম্পিউটারকে ডেটা সেন্ড করছে, আবার রিসিভার সেন্ডারকে সেন্ড করছে। তাই দুটো কাজ সাইমেলটেনাসলি হচ্ছে, অ্যাট এ টাইম হচ্ছে। এই ধরনের কমিউনিকেশনকে আমরা বলি হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। ফুল ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে দুটো কাজ অ্যাট এ টাইম হবে। যদি আমাকে উদাহরণস্বরূপ বলে যে কাদের ক্ষেত্রে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন হয়, একদম সিম্পল বলবে। কাদের ক্ষেত্রে হয়? বলবে টেলিফোনিক কনভারসেশনের সময় ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন কিন্তু পসিবল। যেমন এখানে লেখাই আছে যে টেলিফোন লাইনে যেখানে কথা বলা ও শোনা একই সাথে সম্ভব, এ ধরনের কমিউনিকেশনকে আমরা বলি ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। ইংলিশ ভার্সন যারা, তারা ভেবো না আমি নোটস ঠিক পাঠিয়ে দেবো, চিন্তা করো না এটা নিয়ে। কি অশ্বিনী ভাবছো স্যার নোটস পাঠা? হ্যাঁ, একদম আমি যেভাবে এঁকে দিয়েছি, আমার যে ছোট্ট একটা ভিডিও করে দিয়েছিলাম 9 মিনিটের, ওই ভিডিওতে মধ্যে দেখবে ছবি করে সুন্দর করে ছবিগুলো এঁকে দিয়েছিলাম, ওটাকেই নোটসে তুলে রাখবে। আর কোনো কমপ্লেক্সিটি বাড়াবে না, এক্সট্রা কিচ্ছু করবে না, কোনো দরকার নেই। আচ্ছা, এবার এখান থেকে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্সের মধ্যে পার্থক্য বলা আছে। প্রথমে বুঝতে পারছি যে তথ্য প্রেরণ সর্বদা একমুখী হয়, যেটাকে আমরা বলছি ওয়ান ওয়ে কমিউনিকেশন। তথ্য প্রেরণ উভয় দিকে হয় বাট কিন্তু একই সময় নয়। আর তথ্য প্রেরণ একই সময় উভয় দিকে হতে পারে, এটাকে বলছে ফুল ডুপ্লেক্স। এটাই হচ্ছে মেন জিনিস। একটাই পড়ো, বেশি পড়তে হবে, যা ডেফিনেশন পড়েছো ওটাই তুলনা, যদি যা দেবে ওটা লিখে নিচে 3টি ডায়াগ্রামকে অ্যাড করে দেবে, আর কিচ্ছু করতে হবে না। দ্যাটস মোর দ্যান এনাফ, আর কিচ্ছু করা দরকার নেই। একটাই করালাম, এগুলো আর কিচ্ছু পড়ছি না আমি। এই একই জিনিসকে ভেঙে ভেঙে লিখেছে, দরকার পড়বে না। এবার আমরা আসছি নেটওয়ার্কের প্রকারভেদ। আমরা নেটওয়ার্কে মানে হাউ মেনি টাইপস অফ নেটওয়ার্ক, নেটওয়ার্ক ক্যান বি ডিভাইডেড ইন 3 ওয়েজ। একটা হচ্ছে ল্যান, একটা হচ্ছে ম্যান, একটা হচ্ছে ওয়ান। এটা বলার আগে কয়েকটা জিনিস একটু পরিষ্কার করে দিচ্ছি। ল্যান কিরকম হয় দেখবে, একটা ছোট্ট স্কুল, আমাদের স্কুল ক্যাম্পাসে বা স্কুলের ল্যাবে যখন প্রত্যেকটা কেবল অ্যাট এ টাইম কানেক্টিভিটি তৈরি করা থাকে, তো সেটা হচ্ছে আমার ল্যান কানেক্টিভিটি। ল্যান মানে কি, ধরো আমার এখানে একটা কম্পিউটার আছে, আই হ্যাভ এ ওয়ান কম্পিউটার, 2, 3, 4, 5। এবার এদের মধ্যে যখন কানেক্টিভিটি আমরা তৈরি করব দিস ওয়ে,
তাহলে এই কানেক্টিভিটি কিভাবে হতে পারে? দুটো ওয়ে পসিবল। একটা হতে পারে ওয়্যার, তারের মাধ্যমে হতে পারে উইথ ওয়্যার, আরেকটা হতে পারে উইদাউট ওয়্যার, তার ছাড়া। তার ছাড়া হলে কি হবে? যেমন দেখো, আমরা যারা বাড়িতে যারা ওয়াইফাই ব্যবহার করি, তাদের তো আমাদের অপটিক্যাল ফাইবার কেবল আছে। সেটা কিন্তু একটা বাইরে থেকে কানেক্টিভিটি আমাদের ওএনইউ থাকে, ওএনইউ থেকে রাউটারের মধ্যে কানেক্টিভিটি হয়। তারপর আমরা কিন্তু নেট যখন করি, প্রত্যেকে ওয়াইফাই অন করে করি। তাহলে আমাদের বাড়িতে যদি ৩টে থেকে ৪টা মোবাইল থাকে, আর যদি একটা ল্যাপটপ থাকে, অটোমেটিকলি এটা কিন্তু একটা ল্যান তৈরি হয়ে আছে। ল্যানটা তৈরি হয়ে আছে, কিন্তু কি ধরনের ল্যান তৈরি করা আছে? সেটাকে আমি বলবো হচ্ছে, এই ল্যানটার নাম হচ্ছে পুরোপুরি আমরা বলবো ওয়াইফাই ল্যান, যাকে বলবো উইদাউট ওয়্যার। এখানে কোনো তার নেই। তার ছাড়া আমাদের এখানে কমিউনিকেশন কিন্তু পসিবল হচ্ছে। তা যদি তারের মাধ্যমে আমরা ল্যান কানেক্টিভিটি করি, সেটা আমরা যেমন কি ভাবে করতে পারি, কোএক্সিয়াবল কেবেলে করতে পারি, অপটিক্যাল ফাইবারে কেবেলে করতে পারি, ক্যাট 5, ক্যাট 6, নানান রকমের কেবেলের টাইপ আছে। অনেক ধরনের কেবেল হয়। যেমন কিরকম ধরনের টাইপ? তাহলে বাড়িতে যখন আমাদের ওয়্যারিং হয়, যে ইলেকট্রিকের যখন তার আমরা ব্যবহার করি, দেখবে তারের কতটা থিকনেস হয়। তোমরা তো অত জানো না। 5 তার হয়, 6 তার হয়। যারা মোটামুটি একটু খেয়াল রাখে বুঝতে পারবে। আর ভেরিয়াস টাইপস অফ কোম্পানিজ হয়। কারো ধরো তোমার ফিনোলেক্স ব্যবহার করছে, কেউ হ্যাভেলস ব্যবহার করছে, কেউ ধরো অ্যাঙ্কার ব্যবহার করছে। এবং তারের কিন্তু রেঞ্জ হয়, মানে কতটা কপারের স্ট্রেংথ। তোমার ধরো বাড়িতে যদি এসি চলে, তার যে তারের যে তোমার যে কি বলবো, যত তার হবে, নর্মাল একটা ইলেকট্রিসিটির বাল্ব বা একটা কিন্তু ফ্যান চালাতে অত তার প্রয়োজন না পড়লেও চলবে, কারণ ওর ইলেকট্রিক ভোল্টেজটা বেশি নেবে। তাহলে তারেরও টাইপ আছে। সেরকম আমরা যখন কেবেলের মাধ্যমে কানেক্টিভিটি করব, সেরকম কেবেলেরও অনেক ধরনের টাইপ হয়। যদি কেবেল মানে হচ্ছে বিভিন্ন ধরনের তার, মানে আমাদের কানেক্টিভিটি একের সঙ্গে অপর যে কম্পিউটার থাকে, তাদের মধ্যে কানেক্টিভিটি অনেকগুলো ওয়েতে হতে পারে। একটা হতে পারে উইথ ওয়্যার, তারের মাধ্যমে হতে পারে, এবং তার ছাড়া হতে পারে। যেমন মোবাইলে তো তার নেই, তাও তো আমরা নেট করছি। দের ইজ নো ওয়্যার, তাহলে ওয়্যারলেস। কারোর সঙ্গে কারো তুমি ডেটা পাঠাচ্ছ, ব্লুটুথ দিয়ে ল্যান কানেক্টিভিটি করা যায় আদার্স ল্যানের মধ্যে। তো এখানে ল্যান মানে হচ্ছে একটা ছোট্ট এরিয়ার মধ্যে যখন আমাদের কানেক্টিভিটিটা হবে, ছোট এরিয়ার মধ্যে, ধরো স্কুল ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস, বা তোমার ধরো একটা সাইবার ক্যাফেতে, এখানে আমাদের ল্যানটা প্রয়োজন। ল্যান হচ্ছে ছোট্ট এরিয়ার মধ্যে যেখানে কানেক্টিভিটি তৈরি হয়, ল্যান কানেক্টিভিটি। যেমন এখানে বলাই আছে 3 রকমের নেটওয়ার্ক ব্যবস্থার সঙ্গে আমার সম্পর্ক। একটা হচ্ছে ল্যান, আরেকটা হচ্ছে ম্যান, আর হচ্ছে ওয়্যান। ওয়্যান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সবাই জানি। ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে শহরের মধ্যে অবস্থিত সমস্ত কম্পিউটারগুলোর মধ্যে যখন আমরা কানেক্টিভিটি তৈরি করি, তখন তাদেরকে আমরা বলি হচ্ছে ম্যান ম্যান নেটওয়ার্ক। ওকে। এবার দেখো লোকাল এরিয়া নেটওয়ার্কের ছবি দেওয়া আছে। এটা তোমরা একবার রিডিং পড়লেই পারবে, তেমন কিচ্ছু নেই। এবং এখান থেকে এত ইজি কোশ্চেন থাকেও না। ল্যান কাকে বলে এটার ক্লাস 12-এ এটা মানে এত ইজি কোশ্চেন দেবে না কোনোদিন। তোমরা গল্পের ছলে পড়ে রাখতে পারো যে ছোট্ট স্মল এরিয়ার মধ্যে যখন কানেক্টিভিটি হয়, তাকে আমরা ল্যান বলি। যেমন এখানে বাংলায় একটু পড়েই দিই, ইংলিশটা নোটস আমি দিয়ে দেবো। তাও যে নেটওয়ার্কে ভৌত পরিধি একটি নির্দিষ্ট অঞ্চল মানে একে পার্টিকুলার এরিয়া, সেটি এক বা একাধিক বিল্ডিং এর মধ্যে হতে পারে। যেমন ধরো ধরো আমাদের ফ্লোর আছে, তো একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের মধ্যে আমার 14টা ফ্লোর আছে। তা 14 যদি ফ্লোর থাকে, আমি 14 ফ্লোরের মধ্যে ল্যান্ড কানেক্টিভিটি করতেই পারি আরামসে, কোনো অসুবিধা নেই। একই বিল্ডিং এর মধ্যে আমরা আছি। নেটওয়ার্কে এই ব্যবস্থার একটি এটাকে ল্যান কানেক্টিভিটি বলছি। ল্যানের সঙ্গে সম্পর্কযুক্ত আরেকটা টার্মিনোলজি খুব ইম্পর্টেন্ট, নেটওয়ার্কের টার্মিনোলজি, সেটার নাম হচ্ছে ক্যান। CAN। ক্যান মানে হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এটা কিরকম? এটা হলো ধরো একটা স্কুল ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস, এটা ইউনিভার্সিটি ক্যাম্পাস, এ ধরনের টোটাল ক্যাম্পাসকে যখন ল্যান্ডটা যেটা আছে, ল্যান্ডটাকে যখন আরো এক্সটেন্ডেড ল্যান্ড করা হবে, তো একটা বিল্ডিংটাকে না বাদ দিয়ে আমি একটা কলেজে ধরো 7-8টা বিল্ডিং আছে, 7-8টা বিল্ডিং এর মধ্যে আমি কানেক্টিভিটি করে দিলাম। এই ধরনের যে কানেক্টিভিটি তৈরি হবে, তখন তাকে বলবে ক্যান, মানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে,
যে ক্যানের ফুল নেম কি, বলবে ক্যানের ফুল নেম হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তারপর কোথায় গেল আমরা, হ্যাঁ বৈশিষ্ট্য, এরা চোখ বুলিয়ে যাবে, তেমন জোর জবরদস্তি পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি ল্যান থেকে যা যা নোটস পাবো সেগুলো আমি দিয়ে দেবো, ল্যান্ড ম্যান ওয়ান, সুবিধা অসুবিধা একটা যা রিডিং পড়লেই হবে। ম্যানটা বলি, ম্যান হচ্ছে একটা মেট্রোপলিটন এরিয়ার শহর বা শহরতলি। শহরতলি কিরকম, যেমন কলকাতা একটা শহর, এখন তো সবই কলকাতা বলে, মানে গঙ্গা পেরোলেই বলে কলকাতা। বলছে যে তুই কোথায় থাকিস, ওই কলকাতা থাকি। কোথায় বাড়ি, বল মুর্শিদাবাদ, ওই কলকাতা হয়ে গেল। মানে গঙ্গা পেরোলেও কলকাতা, নৈহাটিতে থাকলে বলে কলকাতা, বারাসতে বলে কলকাতা, আসলে তা তো নয়, এরা শহরতলি এরিয়া। আমি যেমন বেহালাতে থাকি, আমি তো অ্যাকচুয়ালি বেহালার এটা তো গেটার কলকাতা। আগে তো কলকাতা তো অল্প কটা জায়গা নিয়েছিল না, তো এটা তো কলকাতার মধ্যেই চলে এসছে। এবার শহরতলি বলে যেমন ধরো বারাসাত, বসিরহাট, এই যে এরিয়াগুলো, যে তো এগুলো শহরতলি এরিয়া, বর্ধমানও শহরতলি এরিয়া। তাহলে এই ধরনের একটা মেট্রোপলিটন এরিয়া বা শহরতলি এরিয়ার মধ্যে যখন ইন্টারনেট কানেক্টিভিটি আমরা তৈরি করে দেব, সেটাকে আমরা বলবো ম্যান নেটওয়ার্ক। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যান প্রকৃতপক্ষে একই শহরের মধ্যে অবস্থিত অনেকগুলি ল্যানের সমন্বয়ে গঠিত একটি নেটওয়ার্ক। অনেকগুলো ল্যান নিয়ে কানেক্টিভিটি করে করে আমরা যখন যাবো, দিস কল্ড এজ এ ম্যান। এবং ম্যান তোমার ক্যাটাস্টিক সবই আমি বলে দেবো, চোখ বুলিয়ে যাবে একবার করে কতটা আছে, কত কিমি পর্যন্ত মানে আমাদের বিস্তৃত থাকে একটা ম্যান, এই রেঞ্জটা খুব দরকার। ধরো 1 কিলোমিটার থেকে 120 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটার এক্সটেনশন হতে পারে ম্যানের, 1 থেকে 120। আর এখানটা কি বলেছে যে ম্যানের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফাইবার অপটিক কেবল এবং কোয়েক্সিয়াল দু ধরনের কেবল ব্যবহৃত। আজকালকার দিনের ফাইবার অপটিক কেবল কিন্তু খুব ব্যবহৃত হচ্ছে, কোয়েক্সিয়াল কেবল খুব কম ব্যবহৃত হচ্ছে। তার কতগুলো কারণ আছে। প্রথমেই বলি, কোয়েক্সিয়াল কেবল কোন কেবলটাকে বলছে। কোয়েক্সিয়াল কেবল হলো যে কেবলটা তোমাদের বাড়িতে আমরা এয়ারটেল বলো, এমনি নর্মাল কেবল টিভি, যে ব্ল্যাক কালারের কেবলটা সেট টপ বক্সের সঙ্গে কানেক্টিভিটি হয়েছে, সেই কেবলটাকে আমরা বলছি হচ্ছে কোয়েক্সিয়াল কেবল। তুমি বাইরে থেকে অপটিক্যাল ফাইবার কোয়েক্সিয়াল কেবল হট করে দেখে কিন্তু বুঝতে পারবে না কোনটা কিসের কেবল। এবার বাট দুটোর মেকানিজম কিন্তু ফুললি ডিফারেন্ট। যেমন অপটিক্যাল ফাইবার কেবলে কোনো কপারের কোনো ব্যাপার থাকে না, কোনো কপার ওয়্যার থাকে না। অপটিক্যাল ফাইবারে ডেটা ট্রান্সফারটা কিভাবে হয়, ইলেকট্রিক্যাল সিগন্যালে হয় না, কিন্তু অপটিক্যাল ফাইবারে ডেটা ট্রান্সফার হয় লাইট ওয়েভের মাধ্যমে, মানে আলোর তরঙ্গে। ওখানে গ্লাস ফাইবার থাকে, গ্লাস কাঁচ, কাঁচ থাকে। যেন আমি একটা আমার চোখের সামনে দেখছিলাম, এই ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে একটি ছেলে অপটিক্যাল ফাইবার কোল থেকে হট করে টান দিল, হাতটা অনেকটা কেটে গেল। কি করে কাটলো, ওই গ্লাসটা না খুব, যেমন গ্লাস যেরকম হয় কাঁচে হাত কেটে যায়, তো অপটিক্যাল ফাইবার নর্মাল যে আমরা যেভাবে কোনো তার বা কোয়ার যদি ডিসকানেক্টেড হয়, আমরা যেভাবে তারগুলোকে জুড়ে দিই, অপটিক্যাল ফাইবার কিন্তু আমরা সেভাবে জুড়লে কিন্তু হবে না। অপটিক্যাল ফাইবারের যে মেকানিজম, ফুললি ডিফারেন্ট মেকানিজম, ফুললি ডিফারেন্ট। এমন একটা মেকানিজম, যে মেকানিজমের মধ্যে থেকে তোমাদের আমি কিছু ইউটিউব ভিডিও আমি যদি পারি শেয়ার করবো পরে গ্রুপে, দেখবে কিভাবে তারগুলোকে ওরা কানেক্টিভিটি করে আর কি। এটা কেবেলের তার কি হতো, আগে এটা প্লাস দিয়ে জুড়ে দিলে কেবেলের হয়ে যেত, কিন্তু অপটিক্যাল ফাইবার পুরো গ্লাস ফাইবারের সঙ্গে কানেক্টিভিটি। ডেটা লস খুবই কম, মানে হয়ই না বলতে গেলে, কারণ ওখানে ডেটা লসের কোনো ব্যাপারই নেই। অপটিক্যাল ফাইবার নর্মাল ভাবে ফাইবার যদি ছিঁড়ে যায়, সেটাকে নর্মাল ভাবে জোড়া দেওয়া যায় না, পুরো গ্লাসের মাধ্যমে থেকে ফাইবারগুলো কি করা হয় এবং কত ক্ল্যাডিং থাকে। সো ডিফারেন্ট আমি বললাম। তো অপটিক্যাল ফাইবার হচ্ছে বড় হচ্ছে অনেকটা দূর এরিয়া পর্যন্ত বিস্তৃত করা যায়। তা তুমি মনে করো যে কলকাতা থেকে শুরু করে তুমি আপ টু নিয়ে চলে যাবে হচ্ছে একদম শিলিগুড়ি পর্যন্ত অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এখন শুধু শিলিগুড়ি, এটা সিম্পল কথা বললাম, রিসেন্টলি রিলায়েন্স জিও যে সেট আপ করছে, সেটা হচ্ছে টোটাল ওরা তোমার ইন ফিউচারে যেটা করবে, গোটা এশিয়া মহাদেশটার বিভিন্ন এরিয়াতে, মালয়েশিয়া থেকে শুরু করে থাইল্যান্ড, অনেক এরিয়া, মিডল ইস্ট এশিয়া, ইউরোপ, এদের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করছে রিলায়েন্স জিও ফর 5G নেটওয়ার্ক। এবং তার সেই কানেক্টিভিটি তৈরি হচ্ছে কিসের মাধ্যমে, ফুললি অপটিক্যাল ফাইবার কেবল পাসিং থ্রু তোমার সমুদ্রের ভেতর দিয়ে কেবলটা পাস হচ্ছে। তোমার যদি পাই ভিডিওটা আমি আজকেই শেয়ার করে দেবো, দেখবে। আমি দেখি আমার কাছে আছে কিনা, যদি থাকে আমি আজকেই শেয়ার করে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো লাগবে।
ইন্টারেস্টিং পাবে, ভালো লাগবে, দেখবে। আমি দেখছি আছে কিনা। আমি এক সেকেন্ড। রিলায়েন্স জিও কিভাবে তাদের ফাইবারটাকে নিয়ে আসছে, হ্যাঁ, দাঁড়া, মেবি আছে, মেবি আই হ্যাভ দিস নেটওয়ার্ক। এই হ্যাঁ আছে। বিগ রেকর্ড ওয়ার্ল্ড লার্জেস্ট ইন্টারনেট কেবল বাই রিলায়েন্স জিও বাই ইনভেস্টিং ইন 5G। এটা দেখবে পরে সময় করে বসে বসে, খুব ভালো লাগবে, ঠিক আছে? এটা দেখবে ওই 5Gটাকে। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে ল্যান, আমি কেন বললাম যে ওয়ানের মাধ্যমে যে কানেক্টিভিটি হচ্ছে, কিন্তু ম্যানে যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় সেটা 120 কিমি পর্যন্ত বিস্তৃত হতে পারে। এরপরে আমরা আসবো হচ্ছে, এটা just মুখ চোখ বুলি যাবে একবার, তেমন কিছু পড়ার দরকার নেই। এরপরে আমরা হচ্ছে ওয়ান, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বিশ্বব্যাপী যে চর্চা চলছে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান করতে গেলে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ানের প্রয়োজন হয়। এবং ওয়ানকে আরেকটা নামে আমরা চিহ্নিত করে থাকি, আমরা বলে ইন্টারনেটও বলতে পারি। ওয়ান ইজ এ অ্যানাদার নেম অফ ইন্টারনেট, ওয়ান। সো এখানে কি হচ্ছে, বিশ্বব্যাপী এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটারগুলি সাধারণত বেসরকারি নেটওয়ার্ক, যেমন টেলিফোন লাইন অথবা উপগ্রহ ব্যবস্থা, যেটা আমরা বলছি স্যাটেলাইট, উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে তথ্য প্রেরণ করে। এই ব্যবস্থাকে ওয়ান বলে। সংজ্ঞাটা একবার দেখে নেবে, আর বৈশিষ্ট্যগুলো জাস্ট পড়ে যেও, একটা দুটো পয়েন্ট, তেমন ডেপথে পড়ার কোনো দরকার নেই। এবার এই পার্থক্য নিজেরা দেখবে, এটা বোঝানোর কিছু নেই। ল্যান্ডম্যান ওয়ান এই সম্বন্ধে লেখা আছে, দু তিনটে পার্থক্য পড়বে, দ্যাটস মোর দ্যান এনাফ। ওকে, এবার যেটা আসবো আমরা, নেটওয়ার্ক প্রযুক্তি, নেটওয়ার্ক আর্কিটেকচার। নেটওয়ার্ক প্রযুক্তিকে আমরা দুভাগে ভাগ করি। এটা কথা বলি, অপটিক্যাল ফাইবার কেবল এবং কোয়েক্সিয়াল কেবল, এই দুটোর মধ্যে একটা জিনিস একটু ভালো মতন দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে, আর টাইপ অফ কেবল, টাইপ অফ কোয়েক্সিয়াল কেবলের অনেকগুলো পার্ট হয়। দেখো, টাইপ অফ ক্যাট কেবল বলে, টাইপ অফ ক্যাট, ক্যাট কেবল, এই ধরনের আগে কানেক্টিভিটি করা হয়। টাইপ অফ ক্যাট, যেখানে আমরা বলছি হচ্ছে ইথারনেট কেবলস। ইথারনেট কেবলে অনেকগুলো পার্টে ভাগ হয়। কি কি পার্ট হয় দেখো, এটা দেওয়া থাকবে। এই যে ক্যাট 5, ক্যাট 5E, ক্যাট 6, ক্যাট 6 এর, এরা প্রত্যেকটা টাইপ অফ কেবল। মানে এই কেবলগুলো দিয়ে ইন্টারনেটের মাধ্যমে আমাদের এই কেবলগুলো কানেক্টেড করা থাকে। দেয়ার আর মেনি ইথারনেট কেবল দ্যাট ক্যান বি ব্রড। অফেন দিস কেবল আর সাপ্লাইড বাই দ্য ইকুইপমেন্ট দ্যাট ইউজেস দ্য কানেক্টিভিটি ইন সাম ওয়ে অফ। এরা পরীক্ষাতে আসে না, আর তোমাদের সেন্সটাকে আরো ব্রড ভাবার জন্য আমি এই জিনিসগুলো তোমাদেরকে করাচ্ছি, যেন ইন ফিউচারে বলতে পারো যে না, এই ধরনের কেবল আমরা নাম শুনেছিলাম, ইথারনেট কেবল, এই ধরনের কেবল যেগুলো আছে। এবং তাছাড়া আমাদের আরো অনেক ধরনের কেবল হয়। যেমন দেখো, আমি দেখাচ্ছি, এই ওএফসি মানে অপটিক্যাল ফাইবার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এই ধরনের কেবলের কিন্তু আর্কিটেকচারে আমি যদি দেখি, সেটা কিন্তু এই ধরনের, দেখো যে গ্লাসের মধ্যে যেটা পাস হচ্ছে, দেখো এর একটা খেয়াল করে দেখো, এই যে এই ছবিটা দেখো, এটা কিন্তু লাইট, এই যে লাইট ওয়েভ। তাহলে এই লাইটের মাধ্যমে তো কম্পিউটার কি করে লাইটটাকে তো চিনতে পারবে না। সেজন্যই যাদের বাড়িতে অপটিক্যাল ফাইবারের কানেক্টিভিটি থাকে, সেখানে কিন্তু একটা ওএনইউ বসিয়ে দেওয়া হয়, ওএনইউ। সেই ওএনইউ কি করে, যে অপটিক্যাল ফাইবারের যে মেন তারটা যখন আসছে, সেটাকে ও ট্রান্সফর্ম করে দেয় হচ্ছে পুরোপুরি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দেয়। যে ওয়্যারটা আমার এলো, সেই ওয়্যারটা প্রথমে এলো হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালকে, আমি কি করব, ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ও কনভার্ট করবে না, ও লাইট ওয়েভটাকে কনভার্ট করবে ইলেকট্রিক্যাল সিগন্যালে। এবং অপটিক্যাল ফাইবার দেখতে অনেকটা এরকম টাইপের হয়। এই যে দেখতে পাচ্ছ না, এই জিনিসগুলো দেখো, দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। এখানে এগুলো গ্লাস ফাইবার আছে, এগুলো গ্লাস। তোমাকে ভালো কেবেলগুলো, আমাদের ক্লাসগুলো যখন শুরু হবে ফিজিক্যাল, আমি প্রত্যেকটা কেবেল চেষ্টা করব এনে এনে তোমাদেরকে দেখানো, কোনটা ক্যাট 5, কোনটা টুইস্টেড পেয়ার, এরকম কেবেল আমি নিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো, তাই তোমরা আরো ইন্টারেস্ট পাবে আর কি। কোয়েক্সিয়াল কেবল, কিন্তু এখানে কিন্তু গ্লাস ফাইবার আছে, এখানে কিন্তু কোনোভাবেই, ওখানে কিন্তু কপারের কোনো ব্যাপার নেই। অপটিক্যাল ফাইবারে, অপটিক্যাল ফাইবারে কোনো কপার এখানে থাকবেই না। যেমন তোমাকে আমি দেখাচ্ছি, দেখো কোয়েক্সিয়াল কেবেলের মধ্যে এখানে কিন্তু কপার কন্ডাক্টর থাকে একটা। তুমি দেখো, এই যে কোয়েক্সিয়াল কেবেলে এই যে তারটা আছে, ভালো মতো খেয়াল করে কেবেলের খুললে দেখবে, এখানে কিন্তু কপার আছে। এরকম কপার কিন্তু
অপটিক্যাল ফাইবারে থাকে না, ও লাইট ওয়েভে কিন্তু ডেটাটাকে ট্রান্সফর্ম করে। সো দ্যাট ইজ দ্য মেন থিং অফ ভেরিয়াস টাইপস অফ কেবলস, এটা আমি বলছি। এবং তারপরে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক প্রযুক্তি আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক প্রযুক্তি নিয়ে আমাদের আলোচনা করা আছে। ক্লায়েন্ট সার্ভার কি জিনিস এবং পিয়ার টু পিয়ার কি জিনিস, সার্ভারই বা কি, ক্লায়েন্টই বা কি, এটা একটু বোঝার ব্যাপার আছে। সার্ভার কাকে বলছে, ক্লায়েন্ট কাকে বলছে। সার্ভার এবং ক্লায়েন্ট দুটো কিন্তু ফুললি ডিফারেন্ট। আমি একটু একে বোঝাচ্ছি। ধরো আমরা এখন ধরো গুগল মিটে ক্লাস করছি, গুগল মিটে নিচে সার্ভার আছে। তা শুধু আমি তো এখন ক্লাস করাচ্ছি না, এরকম লকডাউন পিরিয়ডে এরকম অনেক টিচারদের ধরো ক্লাস করাচ্ছে গুগল মিটে, গুগল মিট বা জুমে ক্লাস হচ্ছে। যারা ওয়ার্ক ফ্রম হোম করছে, জুমে ঘরে বসে বসে অফিস করছে। তা সেটা কি করে পসিবল? তো এক্ষেত্রে আমি একটা কথাই বলবো, ধরো আমাদের গুগল সার্ভার আছে, ইয়াহু সার্ভার আছে, বিভিন্ন ধরনের সার্ভার আছে। প্রত্যেকটা সার্ভার এখন ক্লায়েন্ট কারা? ক্লায়েন্ট হচ্ছে যারা এন্ড ইউজার, যারা শেষে একদম বসে আছে কাজ করছে, অথবা আমরা ক্লায়েন্ট, তুমি ব্যবহার করছো মানে তুমি ক্লায়েন্ট। তাহলে সার্ভার এবং ক্লায়েন্ট, সার্ভার ক্লায়েন্ট কোনটাকে বলছে? এই ধরো একটা কম্পিউটার আছে যেটা পাওয়ারফুল কম্পিউটার, ইজ এ পাওয়ারফুল কম্পিউটার সার্ভার। আর এরকম এই সার্ভারটাকে অ্যাক্সেস করার জন্য এন নাম্বার অফ ক্লায়েন্টস থাকতে পারে, এন নাম্বার অফ ক্লায়েন্টস, অনেক ক্লায়েন্ট থাকতে পারে। এবার যদি সার্ভারের ক্যাপাসিটি অনুযায়ী ক্লায়েন্টের নাম্বার অফ ক্লায়েন্টের সংখ্যা যদি বেড়ে যায়, তখন অটোমেটিক্যালি কি হবে, সার্ভারটা কিন্তু আস্তে আস্তে স্লো রেসপন্স করবে। সেজন্য আমরা খুবই দেখি অনেক সময় যখন রেজাল্ট বেরোয়, মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোয় বা ক্যালকাটা ইউনিভার্সিটি রেজাল্ট বেরোলো, অ্যাট এ টাইম কিন্তু সবাই সঙ্গে সঙ্গে পায় না। দেখবে রেজাল্টটা অনেকে ডিলে করে আসে, একটু দেরি হয়, পেজ বারে বারে কেটে যায়। তার কারণটা হচ্ছে পার্টিকুলার যে সার্ভারে আপলোড করে দেওয়া আছে রেজাল্টটাকে বিভিন্ন ভেরিয়াস টাইপের ওয়েব পেজের মাধ্যমে, সেটা কিন্তু ওভারফ্লো করে যায়, মানে ওকে আর বাউন্ডটাও নিতে পারে না ও। এক্সেস ক্লায়েন্ট যদি বেড়ে যায় অটোমেটিক্যালি তখন এটা এরর থ্রো হবে, তখন একটা সার্ভার এরর দেয়, সার্ভার নট রেসপন্ডিং, সার্ভার নট ফাউন্ড, 404 এরর, নানান ধরনের এরর থ্রো করে। তার মেন কারণটাই তাই। তার মানে এখানে ক্লায়েন্ট কম্পিউটার কারা? ক্লায়েন্ট হচ্ছে এন নাম্বার অফ ক্লায়েন্ট থাকতে পারে। ক্লায়েন্টের মূল কাজ কি? সাপোজ এখানে একটা কম্পিউটার আছে, এই কম্পিউটার আছে, আবার এই কম্পিউটারগুলো কিন্তু নিজেদের মধ্যে কানেক্টেড। তখন এই কম্পিউটার যতগুলো থাকে তারা এই সার্ভারকে কি পাঠায়? রিকোয়েস্ট পাঠায়, দে সেন্ড দ্য রিকোয়েস্ট। যখনই এই ক্লায়েন্ট কম্পিউটারগুলো সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়, এবার ক্লায়েন্ট রিকোয়েস্টটা কার থ্রুতে পাঠায়? যেমন তোমরা নিজে দেখতে পাচ্ছ আমাদের এখানে আমি বারে বারে যে ওয়েব ব্রাউজার খুলছি, ওয়েব ব্রাউজারের মাধ্যমে কিন্তু সার্ভার রিকোয়েস্ট সেন্ড করে। তুমি ধরো এখান থেকে খুলবে হচ্ছে, কথা কথা বলছি, ধরো হিন্দুস্তান টাইমস, এই দেখো, এই হিন্দুস্তান টাইমসে ক্লিক করলাম, হিন্দুস্তান টাইমসের পেপারটা কিন্তু পুরো ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছ? এই যে, তাহলে কি দেখো, হিন্দুস্তান টাইমস ডট কম কি দেখাচ্ছে? হিন্দুস্তান টাইম ডট কম। এটা আমি যখন ডোমেন পড়াবো তখন আস্তে আস্তে আসবো। এটা হচ্ছে একটা ডোমেন, এখন পরে বুঝতে পারবে। ডট কম মানে কমার্শিয়াল ডোমেন। তো এটা কিন্তু হিন্দুস্তান টাইমস বলে একটা সার্ভারের মধ্যে কোনো একটা পেজটাকে ওরা আপলোড করেছে। আপলোড করার জন্য তো আমি অ্যাক্সেস করতে পারছি, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমার কাছে যদি আই হ্যাভ ইন্টারনেট কানেকশন, আই ক্যান অ্যাক্সেস hindustanttimes.com ওয়েব পেজ, পার্টিকুলার ওয়েব পেজ। তার একটা সার্ভারে রাখা আছে, এবং এই সার্ভার থেকে ক্লায়েন্টরা কি করে? থ্রু ওয়েব ব্রাউজারের সাহায্যে ওরা রিকোয়েস্ট সেন্ড করে সার্ভারকে। তারপর সার্ভার কি করে? সার্ভার কিন্তু তার রেসপেক্টে পার্টিকুলারলি সবগুলো কাজকে কি করে? রেসপন্সটা কিন্তু দিয়ে দেয়, যে আমার রেসপন্স, একেও রেসপন্স দেবে, একেও রেসপন্স দেবে, যতগুলো সার্ভার থাকবে। সো এই ধরনের যে আর্কিটেকচার, এটাকে বলছে হচ্ছে তোমার ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, যেখানে সার্ভার থাকবে এবং তার রেসপেক্টে এর নাম্বার অফ ক্লায়েন্ট থাকবে। তো সার্ভার রিকোয়েস্ট সেন্ড করবে, আর সার্ভারকে রিকোয়েস্ট সেন্ড করবে ক্লায়েন্ট মেশিন, আর ক্লায়েন্টকে কিন্তু সার্ভার কি করবে? রেসপন্স পাঠাবে। রেসপন্স যদি নাই পাঠাতো তাহলে পার্টিকুলারলি ওই ওয়েব পেজটা কিন্তু আমার ওপেন হতো না। অনেক সময় দেখা যায় যে সার্ভার তো আমাকে স্পেস কিনতে হয়। যেমন আমাদের একটা সার্ভার আছে, আমি নিজে যে আমাদের একটা আমরা বন্ধুদের মিলে আমাদের একটা ডুয়ার্স অ্যাপ ডট ইন একটা সার্ভার আছে,
যেখানে আগে ভিডিওগুলো দিতাম তোমাদের, এটা আমি দেখাচ্ছি যে ডুয়ার্স app.in। এই সার্ভারটা আমাদের কেনা সার্ভার। আমরা বিভিন্ন ওয়েব ডিজাইনিং এর উপরে কাজ করি। কন্ট্যাক্ট আস, দেখো এখানে কন্ট্যাক্ট আসের মধ্যে যে কেউ কন্ট্যাক্ট ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে হোমের মধ্যে সার্ভিস করতে পারবে, অ্যাবাউট আস আমাদের সম্বন্ধে লেখা আছে যে আমরা কি কি সার্ভার প্রোভাইড করি, সার্ভিসেস উই আর হুইচ টাইপ অফ সার্ভিসেস উই আর প্রোভাইডিং। এটা আমাদের কেনা সার্ভার। এরকম সার্ভার তুমি ইচ্ছা করলে তোমরাও সার্ভার যে কেউ কিনতে পারে যদি কারো দরকার পড়ে। এবং আমরা এই সার্ভারটাকে ভাড়াও দিই। ভাড়া কিভাবে দিই? এটাকে রেন্টে দিই। এই সার্ভারটাকে রেন্টে দিয়ে কেউ ধরো সার্ভার সার্ভিস নিল, তারা তখন এখান থেকে ওরা অ্যাক্সেস করে। আমাদের এটা কার কাছ থেকে কেনা? হোস্টিঙ্গার বলে একটা কোম্পানি আছে, সব দেখাচ্ছি তোমাকে পরপর করে, এগুলো জানা দরকার। হোস্টিঙ্গার, যে হোস্টিঙ্গার, হোস্টিঙ্গার ওয়েব হোস্টিং বলে না, GoDaddy.com। GoDaddy কিন্তু হোস্ট করা যায়, ওদের কিন্তু ওরা কিন্তু সার্ভারের স্পেস বিক্রি করে। এই দেখো যে হোস্টিঙ্গার.in, এই যে স্টার্টিং ফ্রম 179 টাকা পার মান্থ। এরা তোমাকে এত টাকায় তুমি যদি কেউ সার্ভার স্পেস কিনতে চায় পার মান্থ, এই সার্ভার স্পেসটা নিলে তখন যদি কেউ মনে করে যে আমার করবো, যেমন www. ধরো কৌস্তব.com, এটা ওয়েবসাইট খুলবে, তাই কৌস্তব করে ওয়েব পেজ বানাতে হবে। ওকে ওয়েব পেজটাকে আপলোড করতে হবে যে কোনো একটা সার্ভার, হোস্টিংকারই বলছি না। তুমি যদি কেউ মনে করে অ্যামাজন থেকেও নেওয়া যায়, সার্ভার স্পেস নেওয়া যায়। তারপর তোমার ইসের থেকে নেওয়া যায়, আমি বলছি GoDaddy থেকে নেওয়া যায়। এবং সার্ভারে যতদিন ভ্যালিডিটি থাকবে, তুমি তোমার মতন করে ওয়েব পেজ তৈরি করে তোমার নামে ডোমেন তৈরি করতে পারবে। এরকম সার্ভারকে আমরা স্পেস নিতে পারি। এবং তাহলে কি হবে, তোমার কোনো পরিচিত কোনো বন্ধু বান্ধব যদি থাকে, তাদেরকে তুমি যদি ইচ্ছা করো দিয়ে দিলে, তারা তোমাকে অ্যাক্সেস করতে পারবে, সঙ্গে সঙ্গে ক্লায়েন্টে অ্যাক্সেস করবে। এবার দেখবে এখন রিসেন্টলি ব্লগার নিয়ে কিছুটা নাম তো শুনেছো, ব্লগিং করতে পারো। বিভিন্ন ব্লগার হচ্ছে অলরেডি হচ্ছে গুগলের অ্যাকাউন্টের থেকে আসে ব্লগারটা, গুগল অ্যাকাউন্ট। সো ডিফারেন্ট ইস্যু, পরে বলছি এটা। তো এটা হচ্ছে আমাদের সার্ভারকে হয়। তা সার্ভারের মূল কথাটা কি হচ্ছে, সার্ভারকে রিকোয়েস্ট পাঠানো হয়। একটা ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠায় সার্ভারকে, থ্রু ক্লায়েন্ট তোমার ওয়েব ব্রাউজারের রেসপেক্টে, আবার সার্ভার সেই রেসপেক্টে রেসপন্স দেয়। রেসপন্স দিলে সেগুলো দেখতে পায়, সে ওয়েব ব্রাউজারের মধ্যে ডিসপ্লে করে। সো দ্যাট ইজ, এটাকে আমরা বলছি হচ্ছে সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার। এই নোটসটা আমি তোমাদের ইংলিশ যারা করছো তাদেরকে দেব, আমি এখানে লিখে রাখছি, নাহলে পরে ভুলে যাব আমি। হ্যাঁ, এখানে সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার, এটা বাংলায় পড়ে শোনাই। বাংলা কি বলছে? সার্ভার ক্লায়েন্ট নেটওয়ার্কে এক বা একাধিক শক্তিশালী, না লিখে লিখবে পাওয়ারফুল সেন্ট্রাল কম্পিউটার, ইংলিশ টার্ম লিখবে। শক্তিশালী না লিখে কি লিখবে? পাওয়ারফুল সেন্ট্রাল কম্পিউটার থাকে, যাকে সার্ভার বলা হয়। তাহলে পাওয়ারফুল সেন্ট্রাল কম্পিউটার থাকে, যাকে সার্ভার বলা হয়। অন্যান্য সমস্ত কম্পিউটার বা নোট করা, যারা নেটওয়ার্কের সঙ্গে সংযুক্তিকরণ করে বা যুক্ত করে, নোট বলে, নোট ওই সার্ভারের সঙ্গে যুক্ত থাকে এবং এদেরকে ক্লায়েন্ট বলে। এই সম্পূর্ণ ব্যবস্থা থেকে নিয়েই ক্লায়েন্ট সার্ভার প্রযুক্তি তৈরি হয়। জাস্ট এতটুক লিখবে, বেশি কিছু লেখার দরকার নেই। ইংলিশের নোটটা তো আমি দেবো, তাছাড়া তোমরা একটা কাজ করতে পারো, এই ছবিটা ক্লায়েন্ট সার্ভারের সঙ্গে তোমরা অ্যাপ্লাই করে দাও। এখানে লেখা হচ্ছে ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, ক্লায়েন্ট 1 এবং ক্লায়েন্ট 2, এরকম অনেক ক্লায়েন্ট হতে পারে। ক্লায়েন্ট কি করবে? সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে এবং সার্ভার তাকে রেসপন্স দেবে। যতগুলো সার্ভার ক্লায়েন্ট থাকবে ততগুলো ক্লায়েন্টকে সে রিকোয়েস্ট দেবে। এতটুকু লিখে এবং তার সঙ্গে এই ছবিটা এঁকে দেবে। এত কিছু পড়ার কোনো দরকার নেই, সুবিধে অসুবিধে কিচ্ছু পড়তে হবে না। এবার আমরা চলে আসবো হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এটারও নোটস দেবো আমি, এখানে লিখে রাখছি। পিয়ার টু পিয়ার, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি বলছে? পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মিনস হচ্ছে যেখানে কোনো ডেডিকেটেড
সার্ভার থাকবে না। মানে প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড থাকবে। এটা আমি ছবি দেব। এই নেটওয়ার্কের প্রত্যেকটি কম্পিউটার একদিকে সার্ভার অন্যদিকে ক্লায়েন্ট হিসেবে কাজ করে। মানে এরাই সার্ভার, এরাই ক্লায়েন্ট। মানে ডেডিকেটেডলি কোনো সার্ভার বলে কিছু থাকে না এখানে। এরাই সার্ভার, এরাই ক্লায়েন্ট। হ্যাঁ? এই কারণ এই নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার থাকে না। বলল তো? মানে এখানে আমাদের ক্লায়েন্ট সার্ভারে কি হতো যে সেন্ট্রালে একটা আমার উম ক্লায়েন্ট কম্পিউটার সার্ভার থাকছে। এখানে কোনো নির্দিষ্টভাবে কোনো সার্ভার কিন্তু থাকে না। কারণ এই নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় কোনো সার্ভার থাকে না। এক্ষেত্রে ব্যবহারকারী নিজেই কোনো কম্পিউটার থেকে ডেটা গ্রহণ করবে বা অন্য কোনো ডেটা প্রেরণ করবে, তা ঠিক করে নেয়। জাস্ট এতটুকু লিখবে। তার সাথে ছবিটা যেটা আঁকবে, ছবি এত কঠিন কমপ্লেক্স ছবি আঁকার কোনো দরকার নেই। আমি এঁকে দিচ্ছি। একটু দাঁড়াও। ক্লায়েন্ট সার্ভারের জন্য এই ছবিটাকে এপ্লাই করো। মনের মতো একটা কম্পিউটার নাও। কোর্স তো বুঝতে পারছো সব? কেমন লাগছে? হ্যাঁ, এটাই। এই ছবিটা আঁকবে। তার মানে এখানে কিন্তু কোনো ডেডিকেটেড কোনো কিন্তু সার্ভার নেই। প্রত্যেকটা কম্পিউটার নিজেদের মধ্যে কানেক্টিভিটি তৈরি করে বসে আছে। মানে এরাই কোনো সেন্ট্রাল কম্পিউটারের সঙ্গে কেউ সম্পর্ক যুক্ত নয়। এটাকে আমি বলছি হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। হলো? বলো। আচ্ছা, আচ্ছা। ঠিক, 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 ঠিক আছে, ঠিক আছে। ওকে। পিয়ার টু নো প্রবলেম, নো প্রবলেম। তুমি যেটা খুশি তোমার ভালো লাগে তুমি পড়ো। যার যেটা ভালো লাগে পড়ো। তারপরে আমি যেভাবে বলে দিচ্ছি পড়বে, তারপর তো আমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হলে প্রত্যেক আমাকে একটা সন্ময় কুণ্ডুর বইও থাকবে হাতের সামনে, চিন্ময় গুহ থাকবে। দুটো বই আমি সুন্দর করে মার্কিং করে দেবো। ইংলিশ বই যা থাকবে মার্কিং করে দেবো। একটা কথা বলছি, যেটা খাতায় নোটস করে ফেলবে সেকেন্ড টাইম ওকে আর হাত দেবে না। ইংলিশের ক্ষেত্রেও তাই, বাংলার ক্ষেত্রেও তাই। নোটস কিন্তু ওয়ান টাইম হবে, বারে বারে বলছি। একখানে পড়ে ভালো লাগলো, আবার আরেকটা ভালো লাগছে, এরকম করে কিন্তু আমি একবার নিজে এটা আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি একটা কিছু সাবজেক্ট আমি কিন্তু এরকম করে ফল পেয়েছি একবার। কারণ আমি তোমাকে একটা কথা বলি। কারণ আমার সময়, আমাদের সময় বাবারা অনেক বই এনে দিত। ফিজিক্সের এতগুলো বই, ৪ টা ৫ টা ৬ টা ৩-৪ টা বই, ৫-৬ টা বই থাকতো। আমার নিজেরও বইয়ের খুব নেশা ছিল। এই বইটা ভালো লাগলো কিনে নিলাম, ওই বইটা কিনে নিলাম। তো পরে আমি দেখলাম যে না, এই জিনিসটা সবসময় তুমি যখন নোটস বানাবে, তুমি ৩ টে ৪ টে বই দেখে তোমার যেটা পারফেক্ট মনে হয় তুমি বানিয়ে রাখো। খাতায় নোটসটা রেডি হয়ে গেল। তারপর এন্টায়ার থ্রু আউট দ্যা মানে এন্টায়ার ইয়ারের জন্য তুমি আর কোনোভাবেই যত ভালোই নোটস কেউ দিক, তুমি কিন্তু আর চেঞ্জ করবে না। তাহলে কি হবে? ওই বারে, বারে এই যে চেঞ্জেসটা করতে থাকবে না? তখন দেখবে তুমি কিন্তু অটোমেটিক্যালি আবার তোমাকে 0 মানে যতটা এগিয়েছিলে আবার পিছিয়ে গেলে। মানে একটা পথে আমি ধরে এতটা নোটস করে ফেলেছি। সুন্দর আমার নোটস হয়ে গেছে। এই পথে আমি গেছি। আমি তোকে একদম ডায়াগ্রামেটে বোঝাচ্ছি। যাওয়ার পর আমি কি করলাম, যেতে দেখা গেল কয়েকদিন বাদে আমি সেই পথেই গেলাম। গিয়ে আমি এখানে গিয়ে দেখলাম যে নাহ, এই নোটসটা খুব ভালো লাগলো তো। তাহলে কি আমি যে এতটুক পথ যে চলে গিয়েছিলাম, এটা তো বেকার হয়ে গেল। আমার টাইমও ওয়েস্ট হলো, সবই নষ্ট হলো। অতএব যে নোটসটা রেডি করবে, তোমার বই, স্কুলের টিচার, যে স্যারই যাই বলুক না কেন, হ্যাঁ, স্যারের কথা অবশ্যই শুনবে, সবাইকে মান্যতা দিয়ে চলবে। উনি স্যার যেটা বলবেন শোনো, কোনো অসুবিধা নেই। কিন্তু যে নোটসটা তুমি করে ফেলেছো, ওটাকে কিন্তু কোনোভাবেই আর চেঞ্জ করবে না। তাহলে কিন্তু পিছিয়ে যাবে আস্তে, আস্তে। এই জিনিসটা করবে না একদম। ওইজন্য আমি বলি যা পড়ছো একবারে নোটস রেডি করো। একবার নোটস রেডি করলে এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি হবে। আদার্স কিন্তু ওটা পরবর্তী ক্ষেত্রে কি হয়, ওই জিনিসগুলো করলে পরে আমরা দেখি যে ছেলেরা নোটস করলো না। পরে আমরা দেখি যে ওরা আস্তে, আস্তে পিছিয়ে যাচ্ছে। এটা আমরা দেখেছি। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই জিনিসটা। চলো। এবার আমাদের
পেয়ার টু পেয়ারটা এঁকে দিলাম, এই পর্যন্ত লিখবে আর ইংলিশ নোটসটা তুমি দিয়ে দেবো। সুবিধা অসুবিধা কিছুই পড়ার দরকার নেই, নো নিড। হ্যাঁ, পার্থক্য পড়তে পারো, আমি এখানে ডিফারেন্সটাও লিখে রাখি, তাহলে বুঝে মনে থাকবে। পার্থক্যের মধ্যে কি বলেছে দেখো, এই নেটওয়ার্কের ক্ষেত্রে এক বা একাধিক কম্পিউটার সার্ভার হিসাবে অন্য কম্পিউটার ক্লায়েন্ট হিসেবে কাজ করে। এই কম্পিউটারের ক্ষেত্রে প্রত্যেকটি কম্পিউটার একদিকে সার্ভার অন্যদিকে ক্লায়েন্ট হিসেবে কাজ করে। এই কম্পিউটারের ক্ষেত্রে যুক্ত সার্ভার কম্পিউটার শক্তিশালী হয় প্রয়োজন, কিন্তু ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যমান হলেও চলে। এটা ভালো লেখেনি, 1 নাম্বারটা লেখো। আর 3 নাম্বারটার ক্ষেত্রে এটা 2 নাম্বার এটা লিখতে পারো যে এই নেটওয়ার্কের ক্লায়েন্ট কম্পিউটার বা সার্ভার অনুমতি ছাড়া ডেটা শেয়ার করতে পারে না, ফলে ডেটা নিরাপত্তা প্রযুক্তি অনেক বেশি। মানে তোমাকে পারমিশন ছাড়া ইউ ক্যানট অ্যাক্সেস এনি টাইপ অফ ডেটা। এই নেটওয়ার্কে কম্পিউটার ডেটার ক্ষেত্রে সেরকম নিয়ন্ত্রণ থাকে না, ফলে ডেটা নিরাপত্তা এই প্রযুক্তিতে কম। তাই প্রথম পয়েন্টটা লিখবে এবং তার সাথে লিখবে হচ্ছে 4 নাম্বার পয়েন্টটা। আর যে দুটো ছবি আমি এঁকে দিয়েছি সেই দুটো ছবিকে খুব ভালো মতন লিখে রাখবে। বাস হয়ে গেল। এবার আমরা আসবো ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এ ডেটা ট্রান্সমিশন। এই ছকটা মনে রাখো, ডেটা ট্রান্সমিশনকে তথ্যের পরিবহন, তো তথ্যের পরিবহনে ডেটা ট্রান্সফারকে উই ক্যান ডিভাইড ইন টু ওয়েস। ডেটা ট্রান্সমিশনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন আর একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন। প্যারালাল ট্রান্সমিশন, সিরিয়াল ট্রান্সমিশন, আবার সিরিয়াল ট্রান্সমিশনকে উই ক্যান ডিভাইড ইন অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন আর হচ্ছে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। সো আমি 1 বাই 1 আসবো, আমি চেষ্টা করবো আজকে প্যারালাল এবং সিরিয়ালটা করে দেওয়ার। অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাসটা করলে একটু গন্ডগোল হয়ে যাবে। প্যারালাল এবং সিরিয়াল এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব আসে। এটা ডেফিনেশন পড়তে হবে এবং তার সাথে সাথে পড়তে হবে হচ্ছে ডিফারেন্স। প্যারালাল এবং সিরিয়াল, প্রথমে আমি সিরিয়াল নিয়ে ডিসকাস করছি, তারপর প্যারালাল নিয়ে করছি। আমি ডায়াগ্রাম থেকে আসব। চলো, সিরিয়াল যে ট্রান্সমিশন হয়, আচ্ছা এবার দেখিনি সিরিয়াল ট্রান্সমিশন বলে না কমিউনিকেশন বলে, একটু দাঁড়াও। না, ট্রান্সমিশন, ওকে। সো সিরিয়াল ট্রান্সমিশনে যে পিকচারটার দিকে আমরা সবচেয়ে বেশি ফোকাস করব সেটা আমি বলছি। সেন্ডার, রিসিভার। এটা কি, এটা হচ্ছে এতগুলো বিট আছে, মানে 10101। আমার যেমন বাইনারি নাম্বারস হয় সেরকম বাইনারি নাম্বারসে কতগুলো বিট। আবার দেখো 10101। তাহলে এই বিটগুলোকে আমি সেন্ডার থেকে সেন্ড করে পাঠাবো কোথায়, রিসিভার এন্ড কম্পিউটারে। সেন্ডার থেকে রিসিভার এন্ডে কি করে পাঠাবো, মনে রাখবে যখন এই ডেটাটা ট্রান্সফার হবে তখন এটার মধ্যে কানেক্টিভিটি করার জন্য একটি মাত্র কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন হবে। আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে 10101 মানে সেন্ডার থেকে রিসিভার এন্ডে যখন 10101কে আমি ট্রান্সফার করে নিয়ে যাব, ভালো মতন বোঝো, 10101কে যখন আমি সেন্ডার এন্ডের কম্পিউটার থেকে রিসিভার এন্ডের কম্পিউটারে ট্রান্সফার করে নিয়ে যাব, তখন আমার একটি মাত্র কমিউনিকেশন চ্যানেলের রিকোয়ারমেন্ট থাকবে, অনলি ওয়ান কমিউনিকেশন চ্যানেল। তাহলে কমিউনিকেশন চ্যানেলটা কি করবে, এই টোটাল এই বিটস গুলোকে রিসিভার এন্ডে
সেন্ডার থেকে রিসিভার এন্ডে বহন করে নিয়ে যাবে। তার জন্য কটা কমিউনিকেশন চ্যানেল থাকবে? অনলি ওয়ান কমিউনিকেশন চ্যানেল। আমি এখানে লিখতে পারি অনলি ওয়ান অনলি ওয়ান কমিউনিকেশন চ্যানেল। তাহলে আমি ইংলিশে লিখি, পরে বাংলায় বলছি যে ইন সিরিয়াল ট্রান্সমিশন n number of bits in serial transmission, n number of bits এভাবে লেখো, in serial transmission one communication channel require to transfer n number of bits information। আমি একবার ইংলিশে বলে বাংলায় বলছি। তার মানেটা কি হলো, এই যে আমার পিকচারটা দেখতে পাচ্ছ, তাহলে এখানে ইন সিরিয়াল ট্রান্সমিশন কি হয়, ওয়ান কমিউনিকেশন চ্যানেল, একটি কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন, ওয়ান কমিউনিকেশন চ্যানেল রিকোয়ার টু ট্রান্সফার এন নাম্বার অফ বিটস, এন নাম্বার অফ ওয়ান কমিউনিকেশন চ্যানেল রিকোয়ার টু ট্রান্সফার এন নাম্বার অফ বিটস ইনফরমেশন। তার মানে কি দাঁড়ালো, যে সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে যদি কারো ইংলিশের ভাষাটা চেঞ্জ করতে পারো, করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এন নাম্বার অফ বিটস ট্রান্সফার করার জন্য সিরিয়াল ট্রান্সমিশনে একটি কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন। বাংলা কি বললাম, সিরিয়াল ট্রান্সমিশনে ডেটা ট্রান্সফার করার জন্য এন এন নাম্বার অফ বিটস ট্রান্সফার করার জন্য একটি মাত্র কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন। এটা বললেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, হলো সিরিয়াল ট্রান্সমিশন। তারপরটা কি আছে, প্যারালাল ট্রান্সমিশন। প্যারালালটা কি জিনিস? সবাই বুঝে নিয়েছো তো? কারো কোনো অসুবিধা আছে বুঝতে? আচ্ছা, সিরিয়ালটা বলছি, দাঁড়াও। সিরিয়ালটা তুমি এভাবে দেখো, সিরিয়াল ট্রান্সমিশন দেখো, আমার সেন্ডার কম্পিউটার আছে এবং রিসিভার কম্পিউটার আছে। আমার টার্গেট হচ্ছে 10101, এই বিটগুলোকে ট্রান্সফার করব হচ্ছে রিসিভার এন্ড কম্পিউটারে। তাহলে আমার এটাকে ট্রান্সফার করার জন্য আমার কি লাগবে, একটি মাত্র কমিউনিকেশন চ্যানেল লাগবে, মানে একটি মাত্র কমিউনিকেশন চ্যানেল এই টোটাল বিটটাকে ট্রান্সফার করে নিয়ে যাবে রিসিভার এন্ড কম্পিউটারে। এবার বুঝতে পেরেছো? ওই জন্য বলছে অনলি ওয়ান কমিউনিকেশন চ্যানেল। তাহলে বাংলা যদি যখন যারা লিখছো এভাবে লিখবে যে সিরিয়াল ট্রান্সমিশনে একটি মাত্র কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন, অনলি ওয়ান কমিউনিকেশন চ্যানেল রিকোয়ার টু ট্রান্সফার এন নাম্বার অফ বিটস, বিটস অফ ইনফরমেশন, বিটস অফ ইনফরমেশন করে তার লাইনটা মিলে যাবে, নাম্বার অফ বিটস, অফটা ইনফরমেশন লেখারই দরকার নেই, ছেড়ে দাও। তো কি বলবে, ইন সিরিয়াল ট্রান্সমিশন ওয়ান কমিউনিকেশন চ্যানেল রিকোয়ার টু ট্রান্সফার এন নাম্বার অফ বিটস। এটা গেল সিরিয়াল ট্রান্সমিশন। তাহলে প্যারালাল ট্রান্সমিশন ক্ষেত্রে কি হবে, আমি প্যারালালটা করে দেখাচ্ছি। প্যারালালের ক্ষেত্রে আমার নতুন করে করি একদম। প্যারালালের ক্ষেত্রে
সেন্ডার কম্পিউটার আছে, এই বিটটাকে আমি এর উপর লিখে দিচ্ছি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। তাহলে আমার প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে কি হবে জানো? প্যারালাল ট্রান্সমিশনে আমার যত সংখ্যক বিট থাকবে, যদি আমার এন নাম্বার অফ বিটস থাকে, তাহলে এন নাম্বার অফ কমিউনিকেশন চ্যানেল আমার প্রয়োজন। তাহলে কি হতে পারে? এই যে এন নাম্বার অফ বিটস, আবার দেখো যে 0 1, তাহলে 1 0 1 0। কি দাঁড়ালো? প্যারালাল ট্রান্সমিশনে, ইন প্যারালাল ট্রান্সমিশন এন নাম্বার অফ বিটস কি লিখবো? ইন প্যারালাল ট্রান্সমিশন n number of bits require n number of চ্যানেল। তাহলে সিরিয়াল ট্রান্সমিশনে কি হয়েছিল? সিরিয়াল ট্রান্সমিশনে আমার যতগুলোই বিট থাকুক না কেন, এন নাম্বার অফ বিটস থাকলেও আমার প্রয়োজন ছিল হচ্ছে অনলি ওয়ান কমিউনিকেশন চ্যানেল। বাট ইন প্যারালাল ট্রান্সমিশন এন নাম্বার অফ বিটস রিকোয়ার এন নাম্বার অফ কমিউনিকেশন চ্যানেল। এটা গেল হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন। আশা করি দুটো পরিষ্কার বোঝা গেছে। কারো কোনো ডাউটস থাকলে বলতে পারো। এনিবডি এলস, এনি টাইপ অফ ডাউটস? বাহ, খুব ভালো লাগলো শুনে। সবাই যখন পরিষ্কার বুঝতে পেরেছে, খুব ভালো জিনিস। হ্যাঁ, আচ্ছা, কৌস্তব স্নেহা সবাই বুঝতে পেরেছে। হ্যাঁ, বাংলায় বলে দিচ্ছি, লিখে নাও। বাংলায় ভেবে লেখো, সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে, সিরিয়ালটা লিখেছিলে তো? প্যারালালটা বলবো তো? হ্যাঁ, প্যারালালটা ভেবে লেখো। প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে এন নাম্বার অফ বিটসের জন্য, এন নাম্বার অফ বিটসের জন্য এন নাম্বার কমিউনিকেশন, এন নাম্বার অফ বিটসের জন্য এন নাম্বার অফ কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন। বা তুমি এভাবে বলতে পারো যে ইন প্যারালাল ট্রান্সমিশন এন নাম্বার বিটসের জন্য, এন সংখ্যক বিটের জন্য, বাংলা ভেবে লেখো, এন সংখ্যক বিটের জন্য এন সংখ্যক কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন। আর কিচ্ছু লিখতে হবে না। এন নাম্বার, এন সংখ্যক বিটের জন্য এন সংখ্যক কমিউনিকেশন চ্যানেল প্রয়োজন। এটা গেল হচ্ছে সিরিয়াল প্যারালাল। এর বাইরে আমাদের আরো দুটো আছে, কিন্তু ওটা যদি আমি এখন এগুলো সব করতে চাই তাহলে সব গন্ডগোল লেগে যাবে, কোনো দরকার নেই। বরঞ্চ আমি কয়েকটা এমসিকিউ টাইপ কোশ্চেন বলি, দেখি কার কিরকম প্রিপারেশন আছে, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে? সবাই কজন বেরিয়ে গেছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য? দেখি। নেটওয়ার্ক কি ইস্যু হচ্ছে নাকি? খুব কত প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের। নেট আসলে কি হয় জানো তো, তোমার এই
তোমার নর্মালি এই সমস্ত মোবাইল নেটওয়ার্ক দিয়ে ক্লাস করা খুব মুশকিল হয়। মোবাইল নেটওয়ার্কে ক্লাস করা যায় না সেভাবে, তুমি কন্টিনিউ ক্লাস করতে পারবে না। ওর নেটওয়ার্ক ডিস্টার্ব করবেই, নেটওয়ার্ক প্রবলেম করবেই। ওই জন্য সবচেয়ে বেটার, এই জন্য আমি ভিডিওটা অন করে রাখি। ধরো বাড়িতে বসে তার ভিডিওটা দেখে নিলে কি হবে, যতটুকু করেছিলে একটু কেটে কেটে দেখলে তোমার সুবিধা হবে। যাক, ভিডিওটা দেওয়া আছে। আমি কটা এমসিকিউ করতে বলি, এগুলো আমাকে বলবে। বলো। না, একটারে পড়তে হবে না। ঠিক আছে, পার্থক্যটা পড়বে, ডেফিনেশন যেটা আমি বলে দিলাম ওগুলোই করবে, ঠিক আছে? আমাকে বলবে ডেসিমেল টু বাইনারি এনকোডারের ক্ষেত্রে মোট কটি ইনপুট ও কটি ডেসিমেল টু বাইনারি এনকোডারের ক্ষেত্রে মোট কটি ইনপুট ও কটি আউটপুট লাইন প্রয়োজন? কি অ্যান্সার বলবে? না, ঠিকঠাক বলো, বলো, শুনছি আমি, বলো কে কে বলছো। হ্যাঁ ঠিক, 10টি ইনপুট হবে আর 4টি আউটপুট হবে, ঠিক বলেছে তো। এবার যদি এটার ডেসিমেলের বদলে, তোমরা খাতাতে লিখে নিও, হেক্সাডেসিমেল টু বাইনারির ক্ষেত্রে কটা ইনপুট এবং কটা আউটপুট হবে? আচ্ছা, কে কি বলবে শুনি আর। ইয়েস, 16টা হবে হচ্ছে আমার হেক্সাডেসিমেল টু ঠিক বলেছো, হেক্সাডেসিমেল থেকে বাইনারি যখন আমি করব, হেক্সা ডেসিমেল টু বাইনারির ক্ষেত্রে ইনপুট 16, আউটপুট 4। ভালো, আরেকটা বলো দেখি। 1:16 ডিমার্কসে ইনপুট কমা আউটপুট কমা কন্ট্রোল সিগন্যাল কটি হবে? একটা ইনপুট, 16টা আউটপুট, 4টা কন্ট্রোল সিগন্যাল, রাইট অ্যান্সার, একদম ঠিক। ইনপুট আমার একটা, 4টা হবে আউটপুট, 8 ষোলোটা আউটপুট আর 4টে কন্ট্রোল সিগন্যাল, ভেরি গুড। আর ডিমার্কসের একটা কি নাম আছে বলেছিলাম, মনে পড়ছে? ডিমার্কসকে আমরা কি বলি? ডেটা, ভেরি গুড, ডিমার্কসকে আমরা বলি হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউটার। আর মাল্টিপ্লেক্সারকে কি বলি?
যদি এরকম দেয় আমাকে, পরের পেজে যাচ্ছি, (64:) মার্কসে ইনপুট আউটপুট সিলেকশন লাইন কটি হবে? কি লিখবে? বাহ, 2^5 6, ইয়েস, ঠিক আছে। তা মোটামুটি এই ধারণাগুলো পরিষ্কার আছে, তার মানে যারা এগুলো করেছো তোমাদের মধ্যে ধারণাটা আশা করি সুস্পষ্ট থাকাটাই বাঞ্ছনীয়। অনেকে তো ক্লাস ঠিকঠাক করতে পারলো না, এই সব নেটওয়ার্ক ইস্যুর জন্য মনে হচ্ছে। ঠিক আছে, কিছু করার নেই, যে ভিডিওটা অন করাই ছিল। হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি, একটু দাঁড়াও। এই না, 64:1 মার্কসের ইনপুট আউটপুট আর সিলেকশন লাইন কটি হবে? ইনপুট বলবে 64, সিলেকশন লাইন হচ্ছে 4, আর আউটপুট হবে 1টি। এভাবে যতগুলো ইসে হয় আমি চেষ্টা করছি তোমাদেরকে, না সরি 6টা হবে, 2^6। হ্যাঁ, তোমার কথা কথা আওয়াজটা একদম চাপা আসছে, শুনতে পাচ্ছি না। হ্যাঁ তুমি বেরিয়ে যাও, তোমার ক্লাস দিতে হবে, ওরা বেরিয়ে যেতে পারে, অসুবিধা নাই। আমারও ক্লাস প্রায় শেষের দিকে। আমি শুধু একটা জিনিস দেখে আমি ছেড়ে দেখি আমার কাছে লজিক গেটস বা কম্বিনেশন সার্কিটের কোনো কোশ্চেন আছে কিনা। আমি একটা কোশ্চেন তোমাদের পাঠাচ্ছি, এই কোশ্চেনটা বাড়িতে পারলে যতগুলো এমসিকিউ কটা আছে দেখি, 5টা আছে, এসিকিউ 3টে আছে, আর বড় কোশ্চেন আছে হচ্ছে 4টে। এটা একটা পরীক্ষা বলতে পারো। হ্যাঁ, এটা আহ, ঠিক আছে, একটা দিন আমি নেক্সট উইকে নিলে হবে না, পরের দিন পরীক্ষা নিয়ে লাভ নেই। হ্যাঁ, পরের দিন তোমরা একটা কাজ করে এটা আমাকে না, আমি পাঠাচ্ছি, এটা সলভ করে আমাকে পাঠিয়ে দেবে। এই কোশ্চেনটা আমি এখনই পাঠাচ্ছি, গ্রুপে পাঠাচ্ছি। ও আচ্ছা, তুমি খাতাটা অনেকটা তো মিলিয়ে দিয়েছিলে, অনেকটা মেলায়নি। ঠিক আছে, তাহলে আমি এই সপ্তাহে তোমাকে ফোন করবে, আমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি বসবো তোমাদের সঙ্গে। ঠিক আছে, রবিবারটা তো ঠিক আছে, দেখছি রবিবারটা আমার আবার অন্য কাজ দিয়ে থাকে, আমি চেষ্টা করছি করে দেবো। স্নেহা বুঝতে পারছো ঠিকঠাক ক্লাস, কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে স্মিতা, ঠিক আছে সব ঠিক আছে। ঠিক, অনেকে তো শেষ পর্যন্ত থাকতে পারেনি এটার প্রবলেমের জন্য। হ্যাঁ, আচ্ছা কোনো প্রবলেম নেই, ভিডিও অন থাকবে, ভিডিও দেখে পড়া, পড়াগুলো ধরবো তো পরের দিন তোমাকে, তোমাকে ধরবো আমি। তুমি কি পড়ছো জানতে হবে আমাকে একটু। অবশ্য পড়া ধরবো, আমি এমনি বললাম, কিচ্ছু অসুবিধা নেই, যা পড়িয়েছি ভালো মতন পড়ো। আর যে কোশ্চেনটা আমি পাঠালাম এই কোশ্চেনটা সুন্দর করে নাম্বার দিয়ে লিখে আমাকে পাঠিয়ে দেবে, আমি দেখে বলে দেবো কত আছে, কে কিরকম পাল। এটা হোমওয়ার্ক, হ্যাঁ এটা এটা হোমওয়ার্ক, ঠিক ঠিক, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, এতটুকু, তারপরে দিয়ে আমি অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন, সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন এগুলো সব পরপর বলে দেবো। ঠিক আছে, চলো তাহলে রাখছি তাহলে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি মাল্টিপ্লেক্সারের একটা ভিডিও আপলোড করে দিচ্ছি কম্বিনেশন সার্কিটের, এখনই দেখে রাখবে, আমার কাছে একটা পুরনো ভিডিও করা আছে, তুমি মনে যখন করে ভালো করলে, আমি গ্রুপে এখনই আপলোড করে দিচ্ছি, কয়েকটা ভিডিও দিয়ে দিচ্ছি টোটাল কম্বিনেশনাল সার্কিটের উপরে। ঠিক আছে, এখনই দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, হ্যাঁ, কোন ভিডিওটা বলো তো, কিসের ডায়াগ্রাম?
না না ওখানে পেয়ার টু পেয়ার নেই, ওখানে শুধুমাত্র আছে যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। করে দিচ্ছি, গ্রুপেই আছে। ঠিক আছে, আমি এখনই সব তোমাদের কাজগুলো করে তোমার মেশিন বন্ধ করবো আমি। ঠিক আছে, করে দিচ্ছি তাহলে আমি এখনই সব। দেবপ্রভার লাগবে, ওটা ওটা লাগছে। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো। হ্যাঁ, রাখছি তাহলে। হ্যাঁ, ঠিক আছে।